আমরা যেটা আজকে বুঝবো সেটা হচ্ছে ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট অংশ, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। দেখো, এটাকে আমরা ইংলিশে বলছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট। আজকেই আমাদের সেকেন্ড চ্যাপ্টার শেষ হবে। আমরা নেক্সট ডে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো এটা যদি ভালো করে বুঝতে হয়, তো এর ব্যাপারে খুব ভালো করে জানতে হবে যে ব্যাপারগুলো কি কি আছে, সংজ্ঞা জানবো, এবং এদের বিভিন্ন যে স্তরগুলো সেগুলো জানবো, কিভাবে কাজ করছে সবগুলো কিন্তু ডিটেলে বুঝবো। তো দেখো, প্রথমে লেখা আছে বৃদ্ধি। বৃদ্ধি কথা মাথায় আসলে যেটা প্রথম আসে সেটা হচ্ছে কি দৈর্ঘ্যে বাড়বে, তাই তো? বৃদ্ধি মানে কি, যখন তোমার জন্ম হয় তখন তোমার হাইট ছিল এতটা, একটু কম, এতটা ছিল। আচ্ছা ঠিক আছে, এতটা, ঠিক আছে এতটা। এবার মানুষের যখন বয়সটা বাড়ছে, মানে 1 বছর 2 বছর 3 বছর, এখন তোমাদের বয়স কত না 15 বা 16 বছর। তাহলে এই যে বয়সটা যত বাড়ছে, তাহলে তোমাদের এই হাইটটা বাড়তে বাড়তে বাড়তে, মানে এদিকে বাড়ছে, এই বাড়তে 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 এখন তোমরা এতটা এসছো, বা কতটা এসছো, আমার সমান বা তার থেকে বড়। তার মানে যতটাই যে বৃদ্ধি হয়েছে, এটা কি বুঝছি আমরা বৃদ্ধি। কিন্তু বিকাশ কি? তোমরা কিন্তু হামেশাই শুনবে যে বিকাশ কথাটা সাধারণত বুদ্ধির ক্ষেত্রে আমরা বলি। ছেলেটার কিন্তু বুদ্ধির আর বিকাশ ঘটছে না, বৃদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধির বিকাশ হয়নি। তাহলে সেই বিকাশ অর্থটা একটু ভিন্ন রকম। বৃদ্ধি যেমন একরকম, বিকাশটা পুরোপুরি আলাদা। তো বৃদ্ধিটা যে আছে, এই বৃদ্ধিটা হচ্ছে একটা সাময়িক জিনিস। মানে তোমার বৃদ্ধিটা একটা নির্দিষ্ট বছর অবধি তোমার হবে, তারপরে আর বৃদ্ধি হবে না। একটা মানুষের বয়স যখন প্রায় 20 হয়ে গেছে, মনে করো 20 থেকে 25-এর মধ্যে আছে, এরপরে কিন্তু ওই আর বাড়বে না। 25 অবধি ম্যাক্সিমাম বৃদ্ধি হওয়ার হয়ে গেল। যখন কারো বয়স 26, 27, 28, 30, 40, 50, আর কিন্তু দৈর্ঘ্যও বাড়বে না, একটা হাইট ফিক্সড হয়ে গেল। কিন্তু যার বয়স 5 বছর 7 বছর, তখন তার হাইট যদি এতটা থাকে, তুমি গ্যারেন্টি বলবে যে হ্যাঁ, আরও 5 বছর পর হাইটটা এতটা বাড়বে, আরও 5 বছর পর আরও এতটা বাড়বে। তাহলে এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা একটা সময় গিয়ে থেমে যাবে। তার মানে বৃদ্ধিটা কি বলতো, সাময়িক জিনিস। বৃদ্ধিটা কি সাময়িক, একটা নির্দিষ্ট সময়ে গিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু যখনই বলছি বিকাশ, এই বিকাশ কিন্তু সাময়িক জিনিস নয়। কেমন জিনিস? এটা তোমার চিরন্তর ধরে চলবে। মৃত্যুর আগের দিন অবধি মানুষের বিকাশ হয়। মানে কিরকম, তোমার ধরে নাও বুদ্ধির ক্ষেত্রে যদি বলি আমি, মানুষের বুদ্ধি একদম নিরন্তর সবসময় কিন্তু বৃদ্ধি পেতেই থাকে, বা মানুষের বুদ্ধির বিকাশটা নিরন্তর হয়। মানে এমন না যে হ্যাঁ এখান থেকে বুদ্ধির বিকাশ শেষ, এমনটা মোটেও হয় না। বিকাশ তাহলে কি সারা জীবন চলে, আর বৃদ্ধি জাস্ট নির্দিষ্ট একটা লিমিট অবধি, তারপর আর বৃদ্ধি হয় না। তাহলে বৃদ্ধি আর বিকাশ একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে। তাহলে এবার কোন কনসেপ্টটা বড়, বৃদ্ধি নাকি বিকাশ? বিকাশ কনসেপ্টটা বড়, মানে বিকাশের একটা অংশ আমরা বৃদ্ধি বলতে পারি, বৃদ্ধিটা হচ্ছে বিকাশের একটা অংশ। তো এখন আমরা এই বৃদ্ধির একটা সুন্দর সংজ্ঞা দেব। যদি পরীক্ষায় আসে বৃদ্ধি কাকে বলে, তখন তো আমরা শুধু বললে হবে না যে একটা সন্তান জন্মগ্রহণ করার পর তার বয়স যখন বাড়তে যাচ্ছে, তখন তার হাইটটা বাড়তে যাচ্ছে, এই নাম বৃদ্ধি। স্যার বুঝতে পারবে যে হ্যাঁ বৃদ্ধি জিনিসটা বুঝতে পারছে, কিন্তু বৃদ্ধির সংজ্ঞা এত মানে ক্যাজুয়াল লিখে চলবে না। কারণ তুমি দশম শ্রেণীর ছাত্র, তোমাকে একটু সংজ্ঞাটা ভালো করে লিখতে হবে। তাহলে স্যার এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির সংজ্ঞা আমি কিভাবে দেব, তাই তো? তো এবার বৃদ্ধির একটা ভালো সংজ্ঞা দেওয়া আছে। আগে জানতে হবে বৃদ্ধি কেন হচ্ছে। তোমরা জানো যে আমরা যে আছি, আমরা মানুষজন, আমরা তো জীব এক প্রকার বা প্রাণী। তাহলে আমাদের শরীরটা যে তৈরি হয়েছে কি দিয়ে? কোষ দিয়ে। তাহলে এই কোষের সংখ্যাটা কিরকম? তোমরা বলে অসংখ্য কোষ আছে, তাহলে সেই কোষগুলোর নিশ্চয়ই বৃদ্ধি ঘটছে, সংখ্যা সংখ্যা বাড়ছে, কোষটা ম্যাচিওর হচ্ছে। যত কোষের সংখ্যা বাড়ছে, কোষের আকার বাড়ছে, কোষের আয়তন বাড়ছে, তত একটা জীবের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে। কারণ একটা জীব জন্মগ্রহণ করলো, তখন তার যে কোষের সংখ্যা, সেটা সময়ের সাথে সাথে কি হয়? বাড়তে থাকে। যদি কোষের সংখ্যা বাড়ে,
তাহলে একটা জীবের হাইটটা বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে স্যার যখন কোনো একটা মানুষের যখন বয়সটা অনেকটাই বেড়ে যায়, প্রায় 60-এর ঊর্ধ্ব বছর, মানে 60 পার হয়ে গেছে, 60, 65, 70, তখন দেখবে তার শরীরে দেখবে এক প্রকারের মানে দেখবে যে চামড়াগুলো কুঁচকে গেছে, বা চামড়াগুলো দেখবে মনে হচ্ছে না খালি খালি লাগছে। মানে আমাদের চামড়া যেমন দেখো ভরাট মনে হচ্ছে না, প্লেন মনে হচ্ছে, যারা বৃদ্ধ তাদের চামড়া কিন্তু ভরাট পাবে না, বা এরকম প্লেন পাবে না, এই যে ফোলা টাইপের এরকম পাবে না, দেখবে যেন মনে হবে গর্ত গর্ত হয়ে গেছে, চামড়া যেন পুরো কুচকে কুচকে গেছে। হয় কি হয় না? কারণটা কি? এর মানে হচ্ছে ওখানে ওদের কোষের মৃত্যু ঘটেছে। কোষগুলো তো একসময় মারা যাবে কি যাবে না? এই কোষগুলোর মৃত্যু ঘটেছে। তো যেখানে যেখানে কোষের মৃত্যু ঘটেছে ওখানে ওখানে জায়গাগুলো কুচকে যাবে, মানে যাকে আমরা কুঞ্চিত বলি। কি বলি? কুঞ্চিত বা কুচকে যাওয়া। এই কুঞ্চিত বা কুচকে যাওয়ার জন্য মূল যে যে কারণটা সেটা হচ্ছে কোষের মৃত্যু। তার মানে কোষের এখন তোমাদের কিন্তু বৃদ্ধি ঘটছে, বাড়ছে, মৃত্যু ঘটছে না বলে আমাদের মানে স্কিন একদম ঠিকঠাক, কোনো সমস্যাই নেই, ভেজালই নাই, কোনো স্কিনে কোনো সমস্যা দেখতে পাচ্ছ না। কিন্তু এই স্কিনটা একটা সময় আসবে কুচকে যাবে, তাই তো? যখন বয়সটা একটা বয়স পার হয়ে যাবে, যখন 70 বছর হয়ে যাবে, 80 বছর হয়ে যাবে, বাঁচবো কিনা কোনো ঠিক নাই, তবু বলে দিচ্ছি যদি বাঁচি, 80 বছর যদি বাঁচি, তাহলে সেই 80 বছরে গিয়ে দেখবে এই যে মানে চামড়াগুলো কুঁচকে যাবে। তাহলে কেন? কোষগুলোর মৃত্যু ঘটছে। কোষগুলো কি করছে? মৃত্যু ঘটছে। এই সময় দেখবে একটা সময় কোষের মৃত্যুর সংখ্যা বাড়বে, আর নতুন কোষের সংখ্যা যে বৃদ্ধি এটা কমে যাবে। তো যদি মৃত্যু বেশি হয় আর জন্ম কম হয়, তার দেখবে সেই শরীরটা দেখবে যে লোকটা অনেক মোটা তাজা আছে সেও শুকাতে শুকাতে একটা সময় দেখবে কঙ্কালের মতো আকার নিয়ে নেবে। আর তারপর যখন সে দুর্বল হয়ে পড়বে তখন তার বিভিন্ন শরীরে রোগ বাসা বাঁধবে। আর যখন রোগের পরিমাণটা বেড়ে যাবে, যেমন হাই প্রেশার হয়ে যাবে, কানে শুনতে পাবে না, তোমার এদিকে হার্টের সমস্যা হবে, অনেক অনেক সমস্যা, সুগার হয়ে যাবে, অনেক হাজার হাজার সমস্যা আসবে, রোগ বাসা বাঁধবে, এবং শেষে এক সময় মৃত্যু ঘটবে। তো এই মৃত্যুর দিন অবধি বা মৃত্যুর আগের দিন অবধি আর জন্ম থেকে শুরু করে এই যে টাইম পিরিয়ডটা কত হবে? খুব জোর 60 থেকে 70 থেকে 80 থেকে 90 এর মিডিলেই থাকবে। এখন আর 100 বছর মানুষ খুব কমই পার করে, ওই 90-100 যেতে যেতেই শেষ হয়ে যায় বা তারও কম বাঁচে। তো সেক্ষেত্রে আর এখন বর্তমানে তো এত বেশি কীটনাশকযুক্ত সার বলো আর মানে মানে এত ভেজালযুক্ত খাবার, যে যার জন্য মানুষের আয়ু এখন গড়ে কমে 60-70-এ দাঁড়িয়েছে, যে একটা মানুষ 60-70 বছরই বাঁচে। তো যাই হোক, তো আমরা পড়ছিলাম বৃদ্ধি আর বিকাশ নিয়ে। তো বৃদ্ধিটা এই যে সংখ্যা মানে হাইট বাড়ছে এবং আকার বাড়ছে, আয়তন বাড়ছে, এটুকুই বৃদ্ধি। কিন্তু বিকাশ, বিকাশ অনেক রকম হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে বিকাশ বৃদ্ধির একটা সুন্দর সংজ্ঞা কি রূপে দেওয়া যায়। তো সংজ্ঞা দিতে গেলে আমরা যেটা বলি যে একটা জীবের, সে জীবটা যাই হোক না কেন, প্রাণী মানে যে কোনো প্রাণী হোক না কেন, তো সেই জীবের যদি শুষ্ক ওজন বলি, সেই শুষ্ক ওজন যদি বৃদ্ধি পায়, একটা জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, আকার আয়তন বাড়ছে, এটার নামই হচ্ছে বৃদ্ধি। বইয়ে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা সেটা মুখস্থ করবে, কিন্তু ব্যাপারটা অবশ্যই বুঝে নাও যে এখানে একটা কথা আমি মেনশন করলাম, সেটা হচ্ছে শুষ্ক ওজন। ব্যাপারটা কি স্যার? এই যে আমি বললাম যে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ঠিক আছে? তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, ওজন তো বাড়বে এটা বুঝতে পারছি, আমার বয়স এখন 60, সরি মানে ওজনটা বলছি 60 মানে কেজি, আর বয়সটা ধর না, মনে করো ধর নাও একটা আছে পরিণত বয়স আছে, পরিণত মানে কি 18 থেকে 60-এর মধ্যে আছে। তার মানে যখন আমার এই যে মানে ওজনটা বলছি আমি, যে হ্যাঁ ওজন আমার 60 কেজি, তাহলে এই ওজনটা কি আমাদের সুস্থ ওজন? মোটেও না। তাহলে শুষ্ক ওজন কি জিনিস স্যার? শুষ্ক কথার মানে হচ্ছে শুকনো। শুকনো মানে কিরকম ব্যাপার স্যার? একটা যে কোনো জীবকে, সেটা মানুষ হতে পারে বা যে কোনো জীব হতে পারে, যদি সেই জীবটা যদি 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা যায়, সেই জীবটা জীবিত হতে পারে বা সদ্য মৃত হতে পারে। জাস্ট এক্ষুনি কোনো একটা জীব মারা গেল, সেই জীবটাকে যদি আমি 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
টানা 24 ঘন্টা রাখি, টানা 24 ঘন্টা রাখা যায়, তাহলে তার ওজনটা প্রায় 60 থেকে 70% ওজনটা কমে যাবে। এতটা কি হবে? কমে যাবে ওজন। এটার নাম হচ্ছে শুষ্ক ওজন। কথাটা বোঝা গেল? তা কি বললাম? শুষ্ক ওজন একটা যে কোনো জীবকে, সেটা মানুষ হোক বা যে কোনো জীব হোক না কেন, সেই জীবটা যদি জীবিত থাকে কিংবা সদ্য মারা গেল, এরকম একটা জীবকে টানা 24 ঘন্টা 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা হলে তার যা ওজন বর্তমানে আছে তার 60 থেকে 70% ওজন কমে যাবে। মানে একটা লোকের যদি ওজন থাকে 100 কেজি, এরকম নর্মাল অবস্থায় যদি 100 কেজি ওজন থাকে, সেই লোকটার এই তাপমাত্রায় এতক্ষণ রাখা হলে তার ওজনটা দাঁড়াবে এখন পরে 60 থেকে 70% কমে যাবে। মানে এই ধরনের কম বেশি 40 বা 30 কেজির মতো ওর ওজনটা এখন দাঁড়াবে। এই যে ওজনটা পেলাম, এটাই হচ্ছে তার শুষ্ক ওজন। তো কোনো একটা জীবের শুষ্ক ওজনের যে বৃদ্ধি, আকার আয়তনের বৃদ্ধি, এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বৃদ্ধি বলছি। তো এবার এই বৃদ্ধি পড়তে গিয়ে আমাকে জানতে হবে যে বৃদ্ধির মানে জন্য দায়ী কি। সেটা হচ্ছে কোষের অবশ্যই বৃদ্ধি। তো কোষের কোন অংশের বৃদ্ধি ঘটে? কোষের যেখানে থাকে নিউক্লিয়াস, যেখানে সমস্ত অঙ্গাণু থাকে, সেই জায়গার নাম কি বলো দেখে নি? প্রোটোপ্লাজম। কি নাম? প্রোটোপ্লাজম। তোমরা জানো যে কোষের যে মেন জায়গাটা যেখানে সমস্ত অঙ্গাণুগুলো অবস্থান করে তার নাম প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমের কিন্তু সংখ্যাটা মানে প্রোটোপ্লাজমের যখন মানে অ্যাকচুয়াল ওখানে কী থাকে? কোষ রস থাকে, মানে জলীয় অংশ থাকে। সেই জলীয় অংশকে টেনে ওটাকে পরিপূর্ণ করে আর দিয়ে তার আকার বৃদ্ধি ঘটায় বলে আমাদের বৃদ্ধি ঘটে। তো ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা বৃদ্ধি ব্যাপারে একটা আইডিয়া কিন্তু পেয়ে গেছো। এখন জানবো বিকাশটা। বিকাশ কি জিনিস? ধরে নাও যে একটা জীবের যখন উৎপত্তি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম যে তার অবস্থা সেটা হচ্ছে জাইগোট। জাইগোট মানে কি? এই যে মানে এটা হচ্ছে পিতার অর্ধেকটা কোষ, এটা হচ্ছে মাতার অর্ধেকটা কোষ। মনে পড়ছে? মানে এটা হচ্ছে কি, এটা এন মানে হ্যাপ্লয়েড, এটা কি, এটা এন হ্যাপ্লয়েড। দুটো কোষ যখন মিলে গেল তখন হয়ে গেল বড় একটা কোষ, 2n, মানে অর্ধেকটা মায়ের অর্ধেকটা বাবার। এই যে 2nটা পেলাম, এটার নাম এখন জাইগোট। এই জাইগোটটা কি হবে? এখন একটা কোষ আছে, এটা সময়ের সাথে সাথে কোষের সংখ্যা বাড়তে 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 বহুকোষী জীব তৈরি হবে এবং সেই জীবটা 9 মাস 10 দিন গর্ভে থাকার পর এই জীবটা একটা পূর্ণাঙ্গ মানুষের মতো রূপ নেবে। একটা সন্তান, সদ্যজাত শিশু জন্মগ্রহণ করবে 9 মাস 10 দিন পর। এই যে 9 মাস 10 দিন যে থাকলো পেটের গর্ভে, তখনই কিন্তু তার বিকাশ শুরু হয়ে গেছে। তাহলে একটা জীবের আসল বিকাশ কখন শুরু হয়ে যায়? মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়। তাহলে যখন মায়ের গর্ভে 9 মাস 10 দিন থাকে একটা শিশু বা একটা সন্তান, তখন থেকেই তার বিকাশ শুরু হয়ে যায়। তাহলে বিকাশের প্রথম যে দশা তার নাম হচ্ছে জাইগোট দশা। তাহলে জাইগোট থেকে এবার কি হবে? ওটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে জাইগোট, খুব ভালো করে বোঝো, জাইগোট তাহলে এটা একটা তাহলে দশা, তাহলে তার বিকাশের দশা। তারপর বললাম কি, বৃদ্ধি হলো, মানে এই জাইগোটটা আকারে বড় হলো, একটা সন্তানের রূপ নিল। টাইম কত নিল? 9 মাস 10 দিন। তাহলে এটা একটা তাহলে দশা বলতে পারি। তারপর কি বলবো? যে এই জীবটা এবার ভূমিষ্ঠ হবে। কি হবে? ভূমিষ্ঠ মানে পৃথিবীর আলো দেখবে। তার মানে কি হলো? মায়ের শরীর থেকে ও পৃথক হলো। তার মানে কি বলতে পারি? পৃথকীকরণ। তাহলে এটা একটা দশা। যখন পৃথক হয়ে গেল, এবার কি হবে বলো? ও নিজের পরিণত ঘটবে, ও নিজের মানে ম্যাচিওর হবে ওই। তাহলে কি হবে বলো? ও পরিণত ঘটবে, মানে ম্যাচিওর হবে। যখন পরিণত হলো তারপর কি হবে? এই জীবটা আমাদের মতো একটা পূর্ণাঙ্গ মানে জীব তৈরি হবে। সেই পূর্ণাঙ্গ জীবটা তখন আবার কি করবে? জনন সম্পন্ন করবে, মানে এর বিয়ে দেবো এবার। এবার এর কি হবে? সেই জনন সম্পন্ন করে নতুন সন্তানের জন্ম দেবে আবার। তার মানে এই জনন হলো। এবার কি হলো? এ আরো বয়স যখন বাড়বে তখন কি হবে? মানে পরিণতি হবে। পরিণতি মানে কি বলতো? মানে এর বার্ধক্য অবস্থা আসবে এবং শেষে কি আসবে? মৃত্যু।
এই যে সবগুলো দশা পেলাম, এই সবগুলো দশা মিলেই হচ্ছে বিকাশ। তার মানে খুব ভালো করে লক্ষ্য করো তো, এই বিকাশ যে বললাম এই সবগুলো মিলে কি বিকাশ। তাহলে এই বিকাশের একটা অংশের নাম কি বৃদ্ধি। তাহলে বিকাশটা অনেক বড় একটা জটিল কনসেপ্ট, আর এই বৃদ্ধিটা এদের একটা অংশ। গেল বুঝা? ঠিক। তাহলে বৃদ্ধি এবং বিকাশ নিয়ে কারো কোনো ডাউট আশা করি নেই। তাহলে আমাদের যদি পার্থক্য পরীক্ষায় আসে, লিখতে পারবে না যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য লেখো, তো কি বলবে? বৃদ্ধিটা সাময়িক, বিকাশটা মানে চিরন্তর বা নিরন্তর গতিশীল। ঠিক। বৃদ্ধি হচ্ছে বিকাশের একটা অংশ, আর বিকাশ হচ্ছে একটা সামগ্রিক অবস্থা। কটা হলো? তিনটে হলো। নাম্বার নেক্সট কি বলতে পারি? বৃদ্ধিটা মানে কি? বৃদ্ধিতে উদ্ভিদে মানে যে কোনো জীবের আকার, আয়তন, উচ্চতার পরিবর্তন ঘটে, কিন্তু বিকাশে সমস্ত দিকগুলো তার পরিণত হয়। ঠিক। বৃদ্ধিটা একটা নির্দিষ্ট বছর পর থেমে যায়, কিন্তু বিকাশটা একদম আমৃত্যু অবধি ঘটে। আমৃত্যু মানে কি? মৃত্যুর আগের দিন অবধি ঘটে। ঠিক। কি বলতে পারি? বৃদ্ধির যে দশাগুলো রয়েছে, আচ্ছা বৃদ্ধির বা দশাগুলো কয়েকটা আলোচনা করে নিই, তাহলে খুব ভালো হবে। এগুলো কার দশা বললাম? বিকাশের দশা। কার দশা বললাম? বিকাশের। তাহলে বৃদ্ধির দশা কি আছে স্যার? বৃদ্ধিরও দশা আছে। বৃদ্ধির যে দশাগুলো সেটা ভালো করে বোঝো। কি কি দশা আছে স্যার বৃদ্ধির? বৃদ্ধির যে দশা সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যেটা 1 নাম্বার, এর মোট 3টা আছে দশা। এর মোট দশা আছে 3টি। প্রথম যে দশাটা সেটা হচ্ছে কি বলতো? প্রথম হবে এদের যে কোষ আছে, প্রথম এদের কোষটা সৃষ্টি হলো, মানে একটা মাতৃকোষ ভেঙে নতুন কোষ পেলাম, তার প্রথমত কোষের সৃষ্টি। রাইট? যখন একটা কোষ যখন সৃষ্টি হলো, এবার কোষের কি হবে? আকার, আয়তনটা বাড়বে। তাহলে আকার ও আয়তন কি বাড়বে? নিশ্চয়ই। মানে কোষটা প্রথমে এতটুকু কোষ হলো, কোষটা আকারে বড় হতে হতে বড় হলো কোষটা। এবার সেই কোষটা কি হবে? কোষটার ঘটবে বিভেদন ঘটবে। কি বলো? বিভেদন ঘটবে। এই যে বিভেদন ঘটছে, এই ব্যাপারটা কি বলতো? এর মানেটা হচ্ছে, একটা যখন কোষ যখন ওটা যখন ম্যাচিওর হয়ে গেল, তাহলে সেই কোষটা এবার বিভিন্ন রূপ নেবে। আমাদের শরীরে তো কোষ আর একরকম কোষ নেই, অনেক রকম কোষ আছে। যেমন যদি বলি আমি, এই যে এগুলো কি আমাদের মাসেল, তো মাসেলে যেগুলো আছে তো সেগুলো মাসেল সেল বা পেশি কোষ। তো পেশি কোষের আকার কেমন? এরকম লম্বা আকৃতির কোষগুলো হয়। তো কোনো কোনো কোষ পেশি কোষ হবে। আচ্ছা, আমাদের শরীর আছে কি নার্ভ সেল, স্নায়ু কোষ। তোমরা পড়েছো স্নায়ু কোষের কাজ কি? আমাদের শরীরের সমস্ত মানে খবরাখবরকে পাঠানো, মানে ওই রিসেপ্টরের মাধ্যমে চলে যাবে সেন্ট্রাল নার্ভ। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে সেই যে স্নায়ু কোষ, সেটাও তৈরি হচ্ছে কোত্থেকে? কোষ থেকে তৈরি হচ্ছে। আর কিছু কিছু কোষ আছে যারা রক্ত বানাচ্ছে, রক্ত ওরাও তো কোষ। তার মানে কোষগুলো কি হচ্ছে? ম্যাচিওর হয়ে বিভিন্ন রূপ নিচ্ছে। কোনো 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 কোষ হয়ে যাচ্ছে স্নায়ু কোষ, কোনো কোনো কোষ হয়ে যাচ্ছে পেশি কোষ, আর কোনো কোনো কোষ হয়ে যাচ্ছে আমাদের রক্তের বিভিন্ন রকম কোষগুলো। ঠিক আছে? এবং সেই কোষগুলো মিলে আবার পরবর্তীতে যোগ কলা, আবরণী কলা এসব তৈরি হচ্ছে। এই ব্যাপারটাই কিন্তু আলটিমেটলি বৃদ্ধির সবগুলো এক একটা ভাগ। ঠিক আছে? তাহলে বৃদ্ধির দশা কটা পেলাম? 3টে। আর বিকাশের বেশি অনেকগুলো দশা পেয়েছি, তাই তো? এটা কিন্তু সাময়িক, আর এটা আজীবন, তাই তো? তো আশা করি বৃদ্ধি আর বিকাশ নিয়ে কারো কোনো ডাউট নেই। ক্লিয়ার? ফাইন। চলো, এসব তোমাকে লিখতে হবে না, বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, পেয়ে গেছো? ঠিক। এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিকাশের কয়েকটা দশা, যেই দশাগুলো আমরা একটু মানুষের ক্ষেত্রে দেখব। ঠিক আছে? চলো, এবারে খুব ইন্টারেস্টিং একটা পার্ট, আর সেটা খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে বিকাশের বিভিন্ন দশা মানুষের ক্ষেত্রে। তো ভালো করে বুঝো। হ্যাঁ, দেখো লেখা আছে মানুষের বিকাশের বিভিন্ন দশা। এর মানে হচ্ছে একটা মানুষ
যখন জাস্ট মায়ের পেট থেকে বেরোচ্ছে সেখান থেকে শুরু করে মৃত্যুর আগের দিন অবধি তার জীবনে কি কি ঘটছে আমরা একটু সংক্ষেপে জেনে নেব। তো বলো, মানুষের এই যে বিকাশটা ঘটছে, তাহলে সব থেকে প্রথম যেটা দশা তার নাম হচ্ছে সদ্যজাত শিশু। মানে কি জাস্ট আজকে জন্ম নিল তাকে বলছি আমরা সদ্যজাত শিশু। খুব ভালো করে বুঝো, হ্যাঁ, এটা আমাদেরই অংশ, আমরা একসময় ছিলাম, রাইট? এবং তোমরা কোনটা দশায় আছো তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখো, তাহলে প্রথম যদি 1 নাম্বার বলি, তাহলে তোমরা অবশ্যই বলবে কি, বলো সদ্যজাত শিশু। খুব ভালো করে বোঝো, সদ্যজাত শিশু বা একে আমরা বলি ইনফ্যান্সি বলি। কি বলি বলো? ইনফ্যান্সি। ঠিক আছে, এর মানে হচ্ছে একদম ছোট বাচ্চা, আজকে বা কালকে বা 1 মাস হলো। ঠিক আছে, তো এবার এই বাচ্চাটাকে আমরা ধরি যে হ্যাঁ আজ থেকে শুরু, তো প্রায় 1 বছর বয়স অবধি, মানে 0 থেকে শুরু করে 1 বছর অবধি এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে আমরা বলতে পারি সদ্যজাত শিশু। তার কোনো একটা বাচ্চার বয়স 5 মাস, 6 মাস, 7 মাস, 9 মাস, তাহলে বলবো এটা কি সদ্যজাত শিশু। তো এটা এই রকম দশায় এর কি কি ঘটে একটু আমরা বুঝে নেব। তো সব থেকে যেটা প্রথম যেটা গুরুত্বপূর্ণ কথা, যে এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কি হয় না, তারা যেটা প্রথম যেটা কাজ করতে পারে সবার আগে, সেটা হচ্ছে তার মায়ের মুখটা চিনতে পারে। এই রকম বয়সে এই 0 থেকে 1 বছরের মধ্যে শুধু মায়ের মুখটাই ও চিনতে পারে। এর ফলে দেখবে যদি অন্য কেউ বাচ্চাকে কোলে নেয়, ও শুরু করে কান্নাকাটি শুরু করে। কি করে বলো? কান্নাকাটি শুরু করে। তা যেটা প্রথম জানতে পারলাম সেটা হচ্ছে নিজের মায়ের মুখটা চিনতে পারবে। ঠিক আছে, নিজের মায়ের মুখ চিনতে পারে, কারো কোনো সমস্যা নাই। যখন তুমি ওই বাচ্চাকে অন্য কেউ কোলে নেবে, যে আসো আসো আসো, যখন তুমি কোলে নেবে তখন কিন্তু বাচ্চা কি করবে? কান্নাকাটি শুরু করবে। এর মানে কি কান্নাকাটির মাধ্যমে সে নিজের ভাবটাকে প্রকাশ করে যে না 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 আমি যাব না, আমি আমার মা ছাড়া কারো কাছে যাব না, এটাও মুখে বলতে পারে না, তো কান্নার মাধ্যমে ভাবটা প্রকাশ করে। তাহলে কি হলো? মনের ভাব যে প্রকাশ করবে তার একমাত্র মাধ্যম হচ্ছে কান্না। আর তোমরা জানো একটা সন্তান যখনই ভূমিষ্ঠ হয় তার প্রথম আওয়াজ কান্না। ঠিক আছে, আর এটা মায়ের কাছে হাসির কারণ, আনন্দের কারণ, এই একটা ছোট্ট কান্না, তাই তো? ঠিক আছে, তাহলে এই সময় বাচ্চারা নিজের মনের ভাব প্রকাশ করে কান্নার মাধ্যমে। কান্নার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। আমরা এখানে যতজন আছি প্রত্যেকেই কিন্তু এগুলো স্টেজ পার করে এসেছি। ফাইন। আচ্ছা, আর কি? এই সময়ে শিশুদের বৃদ্ধি তুলনামূলক ঠিকঠাকই থাকে। তো এই দুটো আমাদের এখানে ব্যাপার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, শোনো মন দিয়ে, তো এই দুটো হচ্ছে মেন জায়গা। এবার কি হয়, এইগুলো ছাড়াও একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে আলো, এই দুটোকে ওরা কি করে রিয়াকশন দেয়। মানে কি, যদি তুমি ওকে বলো এই দেখো দেখো, এই যে তুমি করছো মনে করো, বা হাততালি মারছো, তখন দেখবে ও কিন্তু বাচ্চার মধ্যে তাকাবে, হাসবে, হাসে না? বা তোমার দিকে তাকাবে, কিংবা কি করবে, ওই ভয় পেয়ে যাবে। এর মানে কি? এর মানে তোমার আওয়াজ যে তুমি করছো মুখ দিয়ে হোক বা হাততালি দিয়ে হোক, তোমার আওয়াজটা যখন কানে যাচ্ছে তখন ও রিয়াকশন দেখাচ্ছে। কথা বুঝলে কি বুঝলে না? বা তুমি যদি কি করো, ওর সামনে তুমি যদি মানে আলো, যদি চোখে আলো ফেলো, তবু কিন্তু কি চোখটাও বন্ধ করে দেবে, তাই তো? তার মানে আলো আর শব্দ এই দুটোর প্রতি কি দেখাবে ওরা? রিয়াকশন দেখাবে। তাহলে নাম্বার 3 বলতে পারি আলো ও শব্দ অনুসরণ করে। আচ্ছা, এই যে বললাম অনুসরণ মানে কি স্যার?
মানে তুমি ধরো বাচ্চা ওই দিকে আছে মুখ করে, আর তুমি এই দিক থেকে ডাকছো, এই যে দেখো দেখো এইদিকে দেখো দেখো, ও কিন্তু চোখ মাথাটা ঘুরিয়ে নেবে, রাইট? এর মানেটা কি? এর মানে হচ্ছে ও শব্দটাকে দেখছে, ওটা আসছে কোন দিক থেকে, আওয়াজটা এদিক থেকে আসছে, তখন মাথাটা এদিকে ঘুরে নিল, তো হাসছে আবার। তো যাই হোক, তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে এগুলো মেন আছে, হ্যাঁ, অনেক কিছু কিছু হয়, তো মেনগুলো লিখে আমরা এগোবো। নাম্বার 2, নাম্বার 2 কি? একটা বাচ্চার বয়স যখন 1 বছর যখনই পার হবে, তার মানে কি আমরা বলতে পারি ওই মোটামুটি এটা মানে যে আসছে পিরিয়ডটা, তার নাম কি বলো, কি বলো? শৈশবকাল। ভেরি গুড। এই শৈশবকাল যে আছে, এই শৈশব, এটা মোটামুটি 2 থেকে শুরু করে 10 বা 11 বছর ধরা হয়, 10 11 বা এরকম ধরা হয়, ঠিক আছে? দেখো, শৈশবকাল থেকে 2 থেকে 11 বছর, দেখবে এই বয়সটা যা আছে, ঠিক আছে? তো এই বয়সটাতে যেটা মেন ওদের মানে যেগুলো পরিবর্তন আসে, সেটা কি? এই সময় বাচ্চারা খুব দ্রুত বৃদ্ধি পায়, মানে হাইটটা খুব দ্রুত বাড়ে। তাহলে প্রথম হচ্ছে যে হাইটটা দ্রুত বাড়ে, উচ্চতা বাড়ে। উচ্চতা বৃদ্ধি পায়। আর এই সময় দেখবে এদের যে মাথার সাইজটা একটু বড় থাকে, ঠিক আছে? মানে দেহের তুলনায় মাথার যে সাইজটা কি হয়, একটু বড় হয়। তো মাথা যখন ন্যাড়া করে দেখবে, মাথার যেন সাইজ একদম মনে হচ্ছে 1 বিঘা জমি। তো যাই হোক, তো দেখবে এই সময় মাথার মানে সাইজটা বড় থাকে। এর ফলে পরবর্তীতে কি হয়, আবার মাথাটা স্বাভাবিক শেপে চলে আসে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এখন শৈশবকালে নাই, তোমরা কিসে আছো? তোমরা আছো বয়সন্ধিকালে আছো, হ্যাঁ? শোনো, হ্যাঁ, তাহলে কি বললাম বলো? তাহলে বললাম মাথার আকার, শোনো কথা বলো না, শোনো এদিকে, মাথার আকার বৃদ্ধি পেলেও পরবর্তীতে স্বাভাবিক হয়, মানে ঠিকঠাক আবার শেপটা চলে আসে, ঠিক আছে? স্বাভাবিক হয়। ওকে, বুঝতে পারছো? আর কি এই সময়টাতে বুদ্ধি, স্মৃতি, বিশেষ করে স্মৃতিটা বেশি এদের তখন ভালো মানে অ্যাক্টিভ হয়। মানে কি, তখন তুমি ওকে যে কোনো কবিতা মুখস্থ করতে বলো, ও মুখস্থ করে নেবে। বড় বড় তুমি ওকে ছড়া মুখস্থ করতে বলো, ও মুখস্থ করে নেবে। বড় বড় মানে যে কোনো তুমি ওকে বড় পাতা মুখস্থ করতে বলো, মুখস্থ করে ফেলে। মানে এই রকম বয়সে যেন ওর মানে মুখস্থর পাওয়ারটা অনেক বেড়ে যায়। তো স্মৃতি, বুদ্ধি, আবেগ এসব প্রকাশ পায়। দেখো, আমি যে লিখলাম এখানে স্মৃতি, বুদ্ধি, আবেগ, এটা শুধু এখানেই হয় এমনটা নয়, সবগুলোতেই ঘটে, কিন্তু এখানে স্টার্ট অলরেডি হয়ে যায়। এবার চলে আসবো নাম্বার 3-এ, আর সেটা হচ্ছে অত্যন্ত ভাইটাল, তার নাম হচ্ছে বয়ঃসন্ধি। বয়ঃসন্ধিকাল, কি বললাম বলো? বয়ঃসন্ধিকাল। তোমরা এখন এই পিরিয়ডে আছো, বয়ঃসন্ধিকালে আছো। এই যে এই যে বয়ঃসন্ধিকালটা আছে, এটার যে বয়সের যে স্টার্টিংটা 12 থেকে শুরু করে 18-19 বছর বয়স অবধি চলে, ঠিক আছে? দেখো কি বলছিলাম বলো তো, বয়ঃসন্ধিকালটা কি তাহলে? 12 থেকে 18 বছর বয়সের মধ্যে হচ্ছে বয়ঃসন্ধিকাল। আর এটা হচ্ছে জীবনের সব থেকে ভাইটাল পার্ট। এইটা পিরিয়ডে তোমরা এখন আছো, ঠিক আছে? দেখো, এই বয়সে কি হয়, শোনো মন দিয়ে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই বয়সটাতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে, মানে বাচ্চাদের, অবশ্যই বাচ্চা, এরা 12 থেকে 18 মানে বাচ্চা, এই বয়সে মনের আর শরীরের অবস্থার পরিবর্তন হয়। কি বললাম? একটা হচ্ছে মন আর একটা হচ্ছে শরীর, দুটোরই অনেক পরিবর্তন দেখাবে। তাহলে বলবে একটা হচ্ছে মন ও শরীরের পরিবর্তন দেখা যায়। ক্লিয়ার? নাম্বার 2, এই বয়সটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স।
ঝড় ঝঞ্ঝা মানে কি, এই সময়টাতে, এই সময়টা কি হবে, মানে আবেগ বেশি করে প্রকাশ পাবে। ব্যাপারটা কিরকম, এই সময় কোথায় কোথায় রাগ উঠবে, কোথায় কোথায় মানে একটা জেদ তৈরি হবে, কোথায় কোথায় একটুতেই ইমোশনাল হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো এই বয়সে কিন্তু হয়। মানে বারবার হয়তো মুখে আয়না দেখছো, এই কাজগুলো কিন্তু মানুষ এই বয়সে বেশি করবে। কি হয়েছে? না, এটা সত্যি বলছি, মানে এটা মানে আমাদের তাই বলছে ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বললাম বলো? এটা হচ্ছে ঝড় ঝঞ্ঝার বয়স। ঠিক আছে, এখানে আবেগ বেশি কাজ করবে। আবেগ প্রবণ প্রবণ হবে। আর কি বলতো, এই সময়ে ওই যে বললাম, একটুতেই হয়তো রাগ উঠবে, একটুতেই ইমোশনাল হবে, আবেগপ্রবণ বেশি হবে, এবং জেদি এই সময়টাতে হবে। আর নাম্বার 3 যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই বয়সে মানুষের মধ্যে রিস্ক নেওয়ার বেশি প্রবণতা দেখা যাবে। ঝুঁকি নেওয়ার যে সম্ভাবনা এই বয়সে বেশি তৈরি হয়। দেখবে তোমরা গ্রামগঞ্জে কোনো কারণে ঝগড়া লেগেছে, ঠিক আছে, ঝগড়াঝাটি লেগেছে, এবার দেখবে সেই ঝগড়াঝাটির মধ্যে কেউ আগে বাড়ছে না। যাদের বয়স 12 থেকে 18-র মধ্যে, ওরা খালি লাঠি নিয়ে বেরিয়ে যাচ্ছে, যে কে আসবে আসো দেখি। আর যারা দেখবে এই বয়সটা পার করে গেছে, ওরা বলে চলো একটু মিউচুয়ালি আমরা ব্যাপারটাকে বুঝিয়ে নিই, আমরা সবাই ম্যাচিওর, সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে মিউচুয়ালি শান্ত করি ব্যাপারটাকে। কিন্তু যাদের বয়স এই যে বয়সন্ধিকালে আছে, এদের রক্ত গরম, ঝড়ঝঞ্ঝার বয়স, একটুতেই বেশি ইমোশনাল, একটুতেই বেশি জেদি, এরা কিন্তু সহজেই লাঠি নিয়ে বেরিয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তাহলে এগুলো কিন্তু এই বয়সটাতেই দেখা যায়। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই বয়ঃসন্ধিকালে যে যত বেশি নিজেকে সংযত রাখবে তত বেটার। তো যাই হোক, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা জানো, 10ম শ্রেণীর প্রথম চ্যাপ্টারে পড়েছো তোমরা, যে এই সময়টাতে কি হয়, হরমোনের ক্রিয়াটা কাজ শুরু হয়। এই হরমোনের ক্রিয়ার জন্য কি হয় বলো, বলো তোমাদের মনে আছে নিশ্চয়ই? এটা কালো দিয়ে যেন লিখলাম, এটা ইম্পর্টেন্ট তাই। হ্যাঁ, তো হরমোনের ক্রিয়ার ফলে কি হয় বা ক্রিয়া ঘটে, ক্লিয়ার? তোমরা জানো তোমাদের দাড়ি গোঁফ উঠেছে কার জন্য? হরমোনের জন্য। তাহলে এই হরমোনের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি দাড়ি গোঁফ, মেয়েদের ক্ষেত্রে কি হয়, গলার স্বর নরম হচ্ছে, মিহি হচ্ছে, সরু, আর ছেলেদের পেশিবহুল চেহারা, ইত্যাদি ইত্যাদি। তাহলে সমস্ত যে হচ্ছে কার জন্য? বয়সন্ধিকালে হরমোনের জন্য। তো হরমোনের ক্রিয়া কিন্তু এই বয়সে কিন্তু ঘটছে। বোঝা গেল? এই সময় কিন্তু বৃদ্ধি আরো দ্রুত ঘটে। এই সময় যে বৃদ্ধিটা কি হয় বলো, বৃদ্ধি আরো দ্রুত ঘটে। তোমরা খেয়াল করো, তোমাদের প্রত্যেকে 7-এ বা 8-এ যখন তোমরা ছিলে, তোমাদের যে হাইটটা যে হারে ছিল, এখন এসে হাইটটা প্রায় অনেকটা বৃদ্ধি পেয়েছে, নিজেরাই বুঝতে পারছো। শোনো, মন দিয়ে শোনো কথাগুলো। তাহলে এগুলো সব কিন্তু বয়সন্ধিকালের কিন্তু পিরিয়ড। তো আশা করি তাহলে বুঝতে পারছো সবগুলো তাহলে ব্যাপার। এবার যেটা আসবো সব থেকে মোস্ট মানে স্থির জায়গা, সেটা হচ্ছে আমাদের কি বলো, প্রাপ্তবয়স্ক, বা এখানে বলি পরিণত বলি, প্রাপ্তবয়স্ক বা বলি পরিণত। মানে কি, এ এখন ম্যাচিওর, এর যে বয়সটা শুরু হচ্ছে 19 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 60 অবধি। এই বয়সের মধ্যে যারা এসছে তারা কিন্তু সকলেই কিন্তু কি বলতো, প্রাপ্তবয়স্ক বা ম্যাচিওর। বুঝতে পেরেছ? তাহলে এখানে কি ঘটবে, লোকটা শান্ত হবে, মানে ও এখন আর বাচ্চা নয়, এখন লোক হয়ে গেল, তাই তো? তাহলে নাম্বার 1 বলতে পারি এখানে তার মধ্যে কি হয় বলো, তার মধ্যে স্থির মন মানসিকতা তৈরি হবে। হ্যাঁ, রাইট, ক্লিয়ার না, ক্লিয়ার না?
নাম্বার 2 কি বলতে পারি, এখানে বৃদ্ধিটা থেমে যাবে। বৃদ্ধি কি বলে এখানে, বৃদ্ধি কি হবে এখানে বলো, থেমে যাবে। আর কি, এই বয়সে সংসার ধর্ম পালন করবে। হ্যাঁ, তাহলে কি বললাম, স্থির মন মানুষরা তৈরি হবে, বৃদ্ধিটা থেমে যাবে, বৃদ্ধি একদম স্টপ, আর সংসার ধর্ম পালন করবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার 4, সেটা হচ্ছে জননের মাধ্যমে তার নিজের আকৃতি ও গুণ সম্পন্ন জীবের সংখ্যা বৃদ্ধি ঘটাবে। জননের মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটাবে। দেখো এখানে তো আরো অনেক গুণ আছে, যেগুলো মেন সেগুলো আমি বলছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে কি বলো, প্রাপ্ত বয়স্ক। আচ্ছা, আরেকটা বলে দিচ্ছি, এই সময়ে এরা স্বাধীনভাবে বাঁচতে চায় এবং নিজের উপর নিজে নির্ভর হয়, কারোর উপর নির্ভর থাকে না। এখনটা তোমরা যে বয়সন্ধিকালে আছো, তোমরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, মানে তোমরা বাবা মায়ের উপর নির্ভরশীল। তোমাদের বয়স যখন এইরকম আসবে, তখন তোমরা নিজেরাই নিজেদের উপর নির্ভরশীল হবে, মানে সোর্স অফ ইনকামের যে রাস্তাটা তোমরা নিজেরাই তোমরা খুঁজে নেবে। তো যাই হোক, তো আমরা কিন্তু এই অবধি সবগুলো বুঝতে পেরে গেছি। এবার যেটা আসছে লাস্ট, সেটা হচ্ছে কি বলো, বার্ধক্য। কি বলো, বার্ধক্য, এটা লাস্ট এজ। এখানে কত হচ্ছে, 60-এর বেশি। তাহলে 60 বছরের বেশি, এর মানে এটা 70 হতে পারে, 80 হতে পারে, 90 হতে পারে। এরপর লোকটা মৃত্যু ঘটবে, লোকটা, তাই তো? এটা একদম চিরন্তন সত্য, অবধারিত, যে এই সবগুলো পিরিয়ড পার হয়ে এখানে চলে এসছে, এর মানে ওর এবার মৃত্যু নিশ্চিত। এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য, এটা স্থির। তো সুতরাং সেক্ষেত্রে এটা খুব খারাপ একটা সময়কাল। তাহলে এখানে কি কি ঘটবে, এটা খুব দুঃখজনক কথা, কিন্তু না বললে হচ্ছে না, যে এই শেষ বয়সে এসে নাম্বার 1, সেটা হচ্ছে তার কোষের মৃত্যু ঘটবে। কোষগুলোর কি ঘটবে, মৃত্যু ঘটবে। তাহলে এক হচ্ছে কোষের মৃত্যু। 2 কি বলতে পারে, এই বয়সটাতে এসে শরীরগুলো, মানে শরীরের চামড়া কুঁচকে যাবে, প্রত্যেকটা অংশ কমজোর হয়ে পড়বে, মানে কি দুর্বল হয়ে পড়বে, ঠিকমতো হাঁটতে চলতে পারবে না, জয়েন্টে যেগুলো আছে আমাদের জয়েন্টগুলো নরম হয়ে যাবে, আঘাত পেলে ভেঙে যাওয়ার চান্সটা বেড়ে যাবে, সমস্ত শরীরের যে প্রোটিনগুলো নষ্ট হবে, চুলগুলো উঠতে শুরু হবে, এবং এবং আমাদের যে মানে শরীরের যে ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি আছে আমাদের, বলো ফুসফুস আছে, সমস্তগুলো অবস্থা খারাপ হয়ে যাবে। মানে কি, কিডনি ভালো মতো ফাংশন করতে পারবে না, হার্ট ভালো মতো চলবে না, হাই প্রেশার হয়ে যাবে, সুগার বেড়ে যাবে, সমস্ত রোগগুলো বাসা বাঁধবে। আমি লিখছি না, সবগুলো বলে দিলাম। আর এই সময় কি কি করা দরকার, নিয়মিত ব্যায়াম করা দরকার, যোগ অভ্যাস করা দরকার, একটু হাঁটাচলা বাড়াতে হবে, এবং নিয়মিত স্বাস্থ্যের চেক আপ করতে হবে ডাক্তারের কাছে গিয়ে। এবং আমাদের একটা এই সময় কি হয়, যারা মানে একটু ভালো সম্প্রদায়ের মানুষ বা যারা অন্যের উন্নতি চায়, তারা কি করবে, তারা অন্যের উপকারে কাজে আসবে, অন্যের হেল্প করবে, অন্যের সাহায্যতে এগিয়ে আসবে। আর যারা একটু মোটামুটি বুঝতেই পারছো, যারা নিজেরাই চলতে পারছে না, তারা তো অবশ হয়ে পড়বে, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বিকাশের জন্ম থেকে শুরু করে শেষ অবধি, মৃত্যু অবধি সমস্ত দশা। আমাদের সেকেন্ড চ্যাপ্টার এখানে শেষ করলাম। তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। চলো, বাই।